আরে দিদি, তুমি কেন চা বানাচ্ছ? আমাকে বলতে আমি বানিয়ে দিতাম। তুমি স্নান করতে গেছিলে, আর এটা কি? তুমি তো চুল শুকাওইনি। ওটাই তো শুকোচ্ছি। এমনিতে ভেজা চুলে তুমি খুব সুন্দর লাগছো। কি লাভ এই সৌন্দর্যের দিদি? যা দেখার কথা সে তো দেখেই না, সে তো দিনরাত কাজেই বিজি থাকে। ওর কাছে তো আমার জন্য টাইমই নেই। সত্যি বলবো, ও তো আমার সৌন্দর্যের একটুও তারিফ করে না। এমন করে বলিস না পাগলি, ওর কাজে এইরকম। বেচারা করবে তো কি করবে। কিন্তু কি লাভ এরকম কাজের দিদি? দিন রাত এত পরিশ্রম করে তবে গিয়ে 20,000 টাকা স্যালারি পায়, আর স্যালারি আসে কোথায় চলে যায় বোঝাও যায় না। আরে বাহ দিদি, কত সুন্দর হার! মনে হচ্ছে দাদা দিয়েছে। উনিই দিয়েছেন। তোমার কপাল কত ভালো তাই না, যে তুমি দাদার মতন একজন স্বামী পেয়েছো, যে তোমাকে প্রত্যেক মাসে নতুন নতুন সুন্দর সুন্দর দামি দামি শাড়ি আর গয়না কিনে দেয়। আর এক আমার স্বামী, ও তো বছরে একটা নতুন শাড়িও আমাকে কিনে দেয় না। এটাই পার্থক্য হয় সরকারি কাজে আর প্রাইভেট কাজে। কোথায় দাদার স্যালারি 1.5 লাখ টাকা আর পঙ্কজে 20,000। দিদি, সত্যি বলবো, আমার তো কপালটাই খারাপ। আজ পর্যন্ত আমার একটাও শখ পূরণ হয়নি। চুপ কর পাগলি। আরে পঙ্কজও তোকে দেবে, ওকে? আর তুই এত বকবক করিস না তো। একটা কাজ কর, এটা নে, চাটা নিয়ে যা আর ভাসুরকে দিয়ে দে। ততক্ষণ আমি ব্রেকফাস্ট বানাই। যদি দাদা আমার স্বামী হতেন তাহলে আমিও মালামাল হয়ে যেতাম। যা গিয়ে কোনো ব্যাপার নয়, বিয়ে হয়নি তো কি হয়েছে, ভালোবাসার সম্পর্ক তো গড়তেই পারি। আর আমার সৌন্দর্যের ওপর পুরো বিশ্বাস আছে, আমি সব কিছু করতে পারি। এই নিন দাদা, গরম গরম চা। দাদা, কি ভাবছেন আপনি? একটা কথা বলবো? হুম। এই ভেজা চুলে না তোমাকে সত্যি খুব সুন্দর দেখায়। আহ, তোমার এই রূপ দেখেই কিন্তু আমি মরে যাব। মরে আপনার শত্রু। আর যদি আপনি আমাকে এতটাই পছন্দ করেন তাহলে এই বাড়িতেই অবিচার কেন? অবিচার? আমি তো তোমার সঙ্গে কোনো অবিচার করিনি। করেননি তো কি? নিজের স্ত্রীকে তো আপনি এত দামি দামি গয়না দিয়েছেন, আর আমার জন্য কিছুই নেই। আমি কি আপনার কেউ হই না? আমি তোমাকে কখনোই ভুলি না, কিন্তু এই দেখো, তোমার জন্য সোনার হার এনেছি। আরে বাহ, তাহলে এটা আমাকে আপনি আগে কেন দেননি? পকেটে নিয়ে কেন ঘুরছেন? সুমনের সামনে দিতে পারবো না তো। যদিও একবার জানতে পারে না, এই ব্যাপারটা জেনে বাড়িতে একেবারে চেঁচামেচি করবে। আপনি যখন নিয়েই এসেছেন তাহলে আপনার এই সুন্দর হাত দিয়ে আমাকে পরিয়েও দিন। আচ্ছা। মইনে, 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 কোথায় আছো গো? এখন আমাকে যেতে হবে, কিন্তু হ্যাঁ, এই হার আমি আপনার হাতেই কিন্তু পরব। আমি সেই সময়ের অপেক্ষা করব। হ্যাঁ, পঙ্কজের অফিস যাওয়ার পর
আমি আমার রুমে একদম একলা থাকবো। মোহিনী, তোমার কানে কথা যায় না নাকি? কখন থেকে আমি ডাকছি? আমার সক্স কোথায়? অফিসের জন্য লেট হচ্ছে আমার। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি একজন প্রাইভেট কোম্পানিতে একজন সাধারণ এমপ্লয়ি, যার স্যালারি 20,000-এর বেশি বাড়েই না কখনো। তাও তুমি দিনরাত ওই কোম্পানির জন্য পরিশ্রম করছো নিজের স্ত্রীকে ছেড়ে। আমার মনে হয় ওই কোম্পানির মালিকের থেকে বেশি না তুমি বেশি থাকো। আরে শেখো নিজের দাদার থেকে কিছু। বড় চাকরি, এত টাকা, কত খুশি রাখে নিজের স্ত্রীকে। বলতে কি চাও তুমি? আরে বলছি না, বোঝাচ্ছি। অর্ধেক জীবন তো আমার কেটে গেছে তোমার সাথে ভিখারির মতন জীবন কাটাতে কাটাতে। আর কতদিন এই 20,000 টাকার কাজ করবে তুমি? দেখো দাদা আর বৌদিকে, ওনারা আকাশে থাকবে আর আমরা দেখা যাবে থাকছি নালাতে। পরিষ্কার ভাবে বলো না, ব্যাপারটা কি হয়েছেটা কি? কি লাভ আমার বললে আর চেল্লানোতে? তুমি এনে তড়ি না দেবে। দাদা বৌদির জন্য কত দামি হার নিয়ে এসছেন। আরে তুমি কমসে কম আমার জন্য রূপোরই নিয়ে আসতে, আমি তো ওতেও খুশি হয়ে যেতাম। মোহিনী, আমি সারা দিন রাত কার জন্য কাজ করি? নিজের জন্য? এত কম স্যালারিতে সারাদিন গাধা মতন কাজ করতে থাকি কার জন্য? শুধু তোমার জন্য। কেন? কারণ আমিও চাইছি যে তোমার সব স্বপ্নগুলো পুরো করি। বেশ একবার আমার প্রমোশনটা হয়ে যাক, আমার স্যালারিটা বেড়ে যাক, তারপর আমাদের সব প্রবলেমসগুলো শেষ। আরে কোনোদিনও শেষ হবে না প্রবলেম। আমার তো মনে হয় আমি তোমাকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি। আমার বাবা কত বড় বড় বাড়িতে আমার বিয়ে ঠিক করেছিলেন, কিন্তু আমার তো ভাগ্যই খারাপ ছিল। করে দিলে তো তুমি আমার দিনটা খারাপ। যতক্ষণ তুমি আমার দিনটা খারাপ না করে দাও, তুমি শান্তি পাও না। যাচ্ছি আমি অফিসে। আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তোমার তো দিনই খারাপ হয়েছে, আমার তো পুরো জীবনটাই বরবাদ হয়ে গেছে। দাদা, কি ব্যাপার? আজকে তুমি অফিসে যাবে না নাকি? আরে পঙ্কজ, আজ আমার শরীরটা ভালো নেই আসলে। আজ ভাবছি বাড়িতেই থেকে একটু আরাম করব, বাড়িতে বসেই কিছু কাজ করে নেব, কালকে অফিসে যাব। কিন্তু রাতে তো তোমার শরীর একদম ঠিক ছিল, হঠাৎ কি হয়ে গেল? একটা কাজ করছি, ডাক্তারকে ফোন করে ডেকে নিচ্ছি। আরে না না না, আমি ওষুধ খেয়ে নিয়েছি, ভালো হয়ে যাব। তুমি অফিসে যাও, তোমার দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি বৌদিকে বলে দিচ্ছি, ও তোমার খেয়াল রাখবে। আরে না না, কোনো দরকার নেই। সেই আমায় ওষুধ দিয়েছে, উনি সব জানেন। ও এখন কিছু কাজ করছে। তুমি অফিসে যাও, আমার জন্য চিন্তা করো না তুমি। সাবধানে যেও। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রেখো। হুম। আমি আপনারই অপেক্ষা করছিলাম। এবার তাড়াতাড়ি আপনার এই সুন্দর সুন্দর হাত দিয়ে আমাকে পরিয়ে দিন এই চেনটা। আমারও কতদিনের ইচ্ছে ছিল আমি নিজের হাতে তোমার একটা হার পরাবো। তাহলে পরান। হুম।
হলো? আপনার এই চেনটা না আপনার মধ্যেই আমাকে বিরক্ত করছে। আর তোমার এই যৌবন আমাকে পাগল করে দিচ্ছে। তাহলে আপনার এই পাগলামি আর কিছুদিন ধরে রাখুন, পরে কাজে আসবে। আমাকে আটকেও না, আমি যে আর পারছি না। ডুবে যেতে দাও আমার এই ভালোবাসার মধ্যে। মোহিনী, মোহিনী, মনে হচ্ছে দিদি আসছেন। এবার আমি কি করব? আপনি একটা কাজ করুন, বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ুন, আর যতক্ষণ আমি না বলবো বাইরে আসবেন না, যান। মোহিনী, তুমি তোমার ভাসুরকে দেখেছো? এখানেই আছে হবে দিদি, ফোনে হয়তো কারোর সাথে কথা বলছে। আচ্ছা শোনো, হুম। তুমি ছাদে চলে যাও, ওখানে না আমি লঙ্কা শুকোতে দিয়েছি, ওটা নিয়ে আসবে আর ভাসুরকে একটু দেখে নিও। যদি ওনার চা কফি কিছু প্রয়োজন লাগে তাহলে দিয়ে দিও। আমি স্নান করতে যাচ্ছি, টাইম লাগবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি যাও, ঠিক আমি দেখে নেব। কি লুকোচ্ছ তুমি? কি এটা? এটা কি? তুমি তো বলেছিলে পঙ্কজ তোমাকে কিচ্ছু দেয় না। এটা তো সোনার চেন, অনেক দামি। কোথা থেকে এলো তোমার কাছে? আরে দিদি, এটা তো সিটি গোল্ডের। তোমার যদি জুয়েলারি পরারই হতো আমার থেকে নিয়ে নিতে, আমারটা কি কাজে লাগবে? আরে না দিদি, ওরকম ভালো লাগে না। যখন পঙ্কজের টাকা হবে তখন আমি কিনবো। আচ্ছা, তোমার যা ঠিক মনে হয়। চলো আমি আসছি, এই নাও। চলে আসুন। আহ, এবার আপনি একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি বাইরে যান। আর হ্যাঁ, যদি দিদি আপনাকে দেখে নেয় তাহলে ওকে এটাই বলবে যে আপনি কথা বলতে বলতে বাইরে চলে গেছিলেন, ঠিক আছে? এবার যান তাড়াতাড়ি। আজ মেনে নিলাম মোহিনী। হ্যাঁ, বাকিটা আমি সামলে নেব। আসছি। হ্যাপি বার্থডে দাদামণি।
কি ব্যাপার, আজ বার্থডে বয় তো খুবই স্মার্ট দেখাচ্ছে। একটা কথা বলবো মোহিনী, আমায় কিন্তু দাদামণি নয়, আমাকে সুদীপ বলে ডাকবি তুমি, আমার ভালো লাগবে। আমিও তো আপনাকে আপনার নাম ধরেই ডাকতে চাই, কিন্তু ভয় লাগে যদি বাড়ির লোকেদের খারাপ লাগে, তাই আমি ডাকি না। কিন্তু হ্যাঁ, যখন কেউ থাকবে না তখন তো আপনার নাম ধরে ডাকতেই পারি, তাই না সুদীপ বাবু? আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আর আপনার দীর্ঘায়ু হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি দাদা, হ্যাঁ, কি আছে যে কেক আনতে দেরি হয়ে গেল। দাদা, আমি তোমার ফেভারিট কেক এনেছি। আরে তাহলে খোলো না তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, একদম। ভালো আছে তো? খুব সুন্দর কেকটা। ওয়াও, এসো এবার তুমি কেক কাটো। এনো। কাটি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। এবার কাটো। হ্যাপি বা সুমন কোথায়? তোমার বৌদি আসেনি, ডাকো ওকে। হ্যাঁ হ্যাঁ, বৌদি, বৌদি। সুমন। হ্যাঁ, আসছে। এনো, চলে এলো। কাটি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear husband. Happy birthday to you. ইয়ে। হ্যাপি বার্থডে সুদীপ বাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি এইসব? এ তোমার ভাসুর? আর লজ্জা শরম কিছু আছে নাকি? তোমার বাবা মাকে কিছুই শেখায়নি? আরে এতে লজ্জা শরমের কি আছে? উনি যে আমার ভাসুর হন সেটা আমি ভালোভাবেই জানি, কিন্তু তার আগে আমরা খুব ভালো বন্ধু, আর বন্ধুত্বে তো এইটুকুনি চলেই। বন্ধুত্ব নামে তুমি এইসব করবে? যা খুশি করবে? লজ্জা করছে কি না? সত্যি তো এটাই যে আপনারা আমার খুশি দেখতেই পারেন না। এক তো ভগবান প্রথম থেকেই আমার সব খুশি ছিনিয়ে নিয়েছেন, আমি একটু খুশি যদি হয়ে যাই আর তোমাদের সেটাও বরদাস্ত হয় না। ঠিক আছে, আজকের পর থেকে আমি তোমাদের কোনো পার্টি ফাংশনে আসবো না, যাচ্ছি আমি। মোহিনী, কাঁদিয়ে দিলে তো দুজন মিলে ওই বেচারি মেয়েটাকে। ও আমার সঙ্গে একটু মজা ঠাট্টা করে ফেলেছে। আরে আজকের দিনে সবকিছু চলে বাবা। বয়সের সঙ্গে সঙ্গে কি তুমি বুড়ো ভাম হয়ে গেছো? বাহ মোহিনী, বাহ, দারুণ অভিনয় করেছো তুমি। তোমার তো ফিল্মের অভিনেত্রী হওয়া উচিত। আপনার ভালোবাসার জন্য তো আমি সবকিছু করতে পারি, এটা তো কিছুই নয়।
পঙ্কজ বাড়িতেই আছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। কাল দিদিও বাপের বাড়ি যাবেন আর পঙ্কজও অফিসে চলে যাবে। তখন বাড়িতে আমি একদম একলা থাকবো আর আপনার অপেক্ষা করব, বুঝেছেন? মোহিনী, কতদিন আর নিজের আঙুল চুষে কাজ চালাবো? আমার মন তো তখনই শান্তি পাবে যেদিন তোমার ঠোঁটের মধু আমি পান করতে পারবো। হুম। ঠিক আছে, তুমি সময় মতন ওষুধ খেয়ে নিও। মোহিনী, আমি সন্ধ্যাবেলা চলে আসবো, ঠিক আছে? খেয়াল রেখো। আর দিদি, কাল রাতে যা হয়েছিল সেটা একদমই ঠিক হয়নি। আমার দাদার সাথে এরকম ব্যবহার করা একদম উচিত হয়নি। সেটার জন্য আমি খুবই দুঃখিত, আর তোমার থেকে ক্ষমাও চাইছি আমি। প্লিজ আমাকে। কোনো ব্যাপার না, তুমি যে এটা বুঝতে পেরেছো বড়দের সঙ্গে কিভাবে থাকতে হয়। চলো, আমি আসছি। একটা কথা বলি, হুম। তোমার বৌদিকে স্টেশনে ছাড়বার পরই তুমি অফিস চলে যেও। হুম। ঠিক আছে, ঠিক আছে। এসো বৌদি। মোহিনী, মোহিনী, এই তো আমার সামনেই চলে এলো। কোথায় গেল মোহিনী? মা, কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি তো ব্যাস দেখতে চাইছিলাম যে সেই পাগলামিটা এখনো তোমার মধ্যে আছে কি নেই। আমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে মোহিনী, আর তুমি ছাইয়ের কথা বলছো আমাকে। তো কি হলো মোহিনী? কিছু উল্টোপাল্টা খেয়ে নিয়েছো নাকি? কি জানি দিদি। কি সত্যি?
তোমার কি টক খেতে ইচ্ছা করছে? আরে নীলেশ, খুশির খবর, মিষ্টি নিয়ে এসো, তুমি বাবা হতে চলেছো। সত্যি? এ কি বলছো বৌদি? আমি বাবা হতে চলেছি? বাহ, দাদা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি এখনই যাচ্ছি বৌদি। চলো আমি একটু মন্দির হয়ে আসি, অনেক বছর বাদে খুশির খবর পেলাম। হ্যাঁ। অভিনন্দন, তুমি মা হতে চলেছো। যদি আমি এটা বলি যে এই বাচ্চার বাবা পঙ্কজ নয় আপনি, তাহলে আপনার কেমন লাগবে? কি এ কি বলছো তুমি? আমার এত বয়স হয়ে গেল কিন্তু আমি বাবা হতে পারিনি। আমার তো খুব আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। হ্যাঁ, খুশির কথা তো নিশ্চয়ই, কিন্তু একবার ভাবুন যদি পঙ্কজ এই কথাটা জানতে পারে যে এই বাচ্চার বাবা পঙ্কজ নয় আপনি, তাহলেও কি করবে? হ্যাঁ, তাহলে তো আমাদের এই সম্পর্ক শেষ হয়ে যাবে। কেননা এই সম্পর্কটাকে আজই শেষ করে দেওয়া যাক। কি বলতে চাইছো তুমি? আমি বুঝতে পারলাম না। আমি এটা বলতে চাইছি যে আমি পঙ্কজের সাথে নয়, আমি আপনার সাথে থাকতে চাই। আমি আমার বাকি জীবন আপনার সাথেই কাটাতে চাই। মোহিনী, আমিও যে তোমার সঙ্গে থাকতে চাই। সুমনের সঙ্গে আমি থাকতে চাই না একদম। তাহলে আপনি যা কিছু করুন আর পঙ্কজকে মাঝখান থেকে সরান, তবেই আমরা সাথে থাকতে পারবো। তুমি ঠিকই বলছো। এই কাজটা আমি খুব তাড়াতাড়ি করব, খুব তাড়াতাড়ি। হে ভগবান, এটা একদম ঠিক করেনি আপনি আমার সাথে। একটা খুশি দিয়ে অন্য খুশি ছিনিয়ে নিলেন আমার থেকে। আমার গর্ভে থাকা এই বাচ্চাটার ব্যাপারেও ভাবলেন না যে যখন ওই পৃথিবীতে আসবে তখন ও নিজের বাবা কাকে বলবে। আমার স্বামীকেই কেড়ে নিলেন আপনি আমার থেকে। তাহলে এবার আমাকেও নিয়ে যান, আমিও বাঁচতে চাই না আর। দেখুন, পুলিশ ছানবিন করছে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানকার সিসিটিভি ফুটেজ আমরা বার করছি। যদি কিছু পাওয়া যায় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অপরাধ যে কেউ করে থাকুক না কেন, একদমই বাঁচবে না। ইন্সপেক্টর সাহেব, আমি পঙ্কজকে অনেকবার বুঝিয়েছি এত জোরে গাড়ি চালিও না, কিন্তু আমার কথা একদম শোনেনি। আর তার ফলস্বরূপ আজ এটা হলো যে পঙ্কজ আর আমাদের মধ্যে নেই। বুঝতে পারছি না যে আমরা কার উপর সন্দেহ করব। আপনি এনকোয়ারি করুন যে পঙ্কজের মৃত্যু একটা দুর্ঘটনা না কেউ ওকে খুন করেছে। সে যে কেউ হোক না কেন, আমি কিন্তু তাকে ছাড়বো না। আপনার ভরসা রাখুন, খুব তাড়াতাড়ি খুনিকে পুলিশ ধরে ফেলবে, অপেক্ষা করুন। সুমন, মোহিনীকে একটু বোঝাও, যে মানুষটা একবার চলে যায় সে আর ফেরত আসে না। মোহিনী, ভাগ্য কে বদলাতে পারে? যা হওয়ার ছিল তাই হয়েছে। এখন তুমি কেঁদে কেঁদে পেটের বাচ্চাটাকে কেন কষ্ট দিচ্ছ? এমনিতেও আমরা অনেক কিছু খুইয়েছি, আর কিছু খোয়াতে চাই না। একটু খেয়াল রাখো। চলো একটু আরাম করো। পঙ্কজ, আমি তোমার খুনিকে ছাড়বো না। বাহ দাদা, কি বুদ্ধি লাগিয়েছেন আপনি। একই ঝটকায় কাঁটাটাকে রাস্তা থেকে সরিয়ে দিলেন আপনি। কিন্তু আমাদের রাস্তায় এখনো একটা নাগিন বসে রয়েছে, ওকেও রাস্তা থেকে তাড়াতাড়ি সরাতে হবে। চিন্তা করুন আমার সোনামণি, যেভাবে আমি পঙ্কজকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিলাম কেউ জানতেই পারলো না।
আর সেইভাবে আমি সুমনকেও আমাদের রাস্তা থেকে সরিয়ে দেব, কেউ জানতেও পারবে না। তখন তোমার আর আমার মধ্যে কেউ আর থাকবে না। বাহ, যখন তোমার মতো এরকম কমিনা দাদা আর এইরকম ডাইনি মতন বউ থাকবে না, তাহলে কোনো শত্রুর দরকারই পড়বে না। সুমন তুমি? হ্যাঁ, আমি তোমাদের সমস্ত কথা শুনে ফেলেছি। তোমরা তোমাদের দুজনের আইয়াসের জন্য তোমার বোকা ভাই আর তোমার বোকা স্বামীটাকে মেরে ফেলেছো। আমি তোমাদের সম্বন্ধে সবকিছু পুলিশকে বলে দেবো। দাঁড়াও, এখনই কল করছি। তুমি যখন সবকিছু শুনেই নিয়েছো, তাহলে তোমার আর বাঁচার কোনো অধিকার নেই। এবার তোমাকে মরতে হবে। আরে ধরো ওকে, নিয়ে এসো। সুমন, শেষ কর। বেশি কথা বলছিলে তাই না? থেমে যান, একদম চালাকি করবেন না। ভালো হয়েছে আপনারা এসে গেছেন। এই লুকিয়ে লুকিয়ে তোমরা খুব বাজে কাজ করেছো, কিন্তু এবার খেলা শেষ হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের জায়গার সব সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি, আমরা কিছু পাইনি। কিন্তু যখন তোমাদের বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজ চেক করেছি, সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে পঙ্কজের গাড়ির ব্রেক ফেল তোমরাই করেছো। যেই পঙ্কজ বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোলো, ব্রেক ফেল হবার কারণেই ও মারা গেছে। আমরা কিছু করিনি, আপনি ভুল বলছেন। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, উনি ঠিক বলছেন। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এবার যা কিছু বলার আছে থানায় গিয়ে ওখানে বলো। আর ম্যাডাম সুমন, আপনার ভয় পাওয়ার বা চিন্তা করার কিছু নেই, আইন আপনার সঙ্গে আছে। এদেরকে তো আমি শাস্তি দিয়েই ছাড়বো। কনস্টেবল। ইয়েস স্যার। এরা দুজনকে থানায় নিয়ে চলো। হ্যাঁ স্যার, চলুন চলুন, আসুন। থ্যাংক ইউ ইন্সপেক্টর সাহেব। ম্যাডাম সুমন, থ্যাংক ইউর কোনো দরকার নেই, এটা তো আমাদের কর্তব্য। আর হ্যাঁ, যখন আপনাকে থানায় ডাকা হবে, আপনাকে আসতে হবে। নিশ্চয়ই আসবো, কারণ এর সমস্ত দরজা নক করব। যতক্ষণ এই দুজনের ফাঁসি সাজা না হয়, আমি শান্তিতেও থাকতে পারবো না। ঠিক আছে, আসছি।